আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, ইংরেজি নতুন বছরের আজ প্রথম আমাদের সংবাদ বিভাগের আলোচনামূলক অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা শুধু আমাদের রাজ্য কিংবা দেশ নয়, গোটা বিশ্বের কাছেই এখন ব্যবহার বাড়ছে। আর যে ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা থেকে শুরু করে পরিবেশকে আমরা নির্মল রাখতে পারছি। শ্রোতা বন্ধু ভাবছেন যে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। শ্রোতা বন্ধু, প্রচলিত নানান রকম জ্বালানি শক্তি রয়েছে, সেই শক্তিগুলি থেকে এখন মানুষ অনেকটাই বেশি ব্যবহারের দিকে ঝুঁকছেন পুনর্নবীকরণ যে শক্তিগুলো, সেই শক্তিগুলির উপর, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি শক্তি কিন্তু ব্যবহার দিন দিন বাড়ছে। শুধু আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, গোটা বিশ্বের মানুষই এখন এই সমস্ত শক্তিগুলো ব্যবহার করতে শুরু করেছেন, যার ফলে পরিবেশের উপর কোনো রকম ক্ষতিকারক প্রভাব পড়ছে না, পরিবেশ নির্মল থাকছে। আর সেই শক্তিগুলো যেন মানুষ ধীরে ধীরে ব্যবহার বেশি করেন, তার জন্য কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নানান রকম প্রকল্প গ্রহণ করে তার ব্যবহার বাড়াতে উৎসাহিত করছেন। কিছুদিন আগে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা, খাদ্য এবং নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী দুদিনের রাজ্য সফরে ত্রিপুরায় এসেছিলেন। তখন ত্রিপুরায় এসে তিনি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা এবং পিএম কুসুমের মতো প্রকল্পগুলি কাজ কিভাবে চলছে আমাদের রাজ্যে। তাছাড়া মন্ত্রী চরিলামের বরকুবাড়ি গ্রামে একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প পরিদর্শন করেছিলেন। তখন মন্ত্রী জানিয়েছিলেন, পিএম কুসুম প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে রাজ্যের কৃষকরা বর্তমানে 2 ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন, তাদের আয়ু দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, গত 5 বছরে ত্রিপুরায় 360 কোটি টাকা মূল্যের প্রায় 1,20,000 মেট্রিক টন ন্যূনতম সহায়ক মূল্যে চাল ক্রয় করা হয়েছে, যার ফলে প্রায় 94,000 কৃষক উপকৃত হয়েছেন। পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মোট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা 214 গিগাওয়াটে পৌঁছে ভারত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। জাতীয় সবুজ হাইড্রোজেন পরিযোজনা, পিএম কুসুম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এবং সৌর বিদ্যুতের জন্য PLI প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলছে। শ্রোতাবন্ধু, আমাদের রাজ্যে কিভাবে কাজ হচ্ছে এই নিয়েই আমরা বিস্তারিত জানব, যে কেমন ভাবে হচ্ছে, কিভাবে সুবিধা পাওয়া যাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর ট্রেডা শ্রী দেবব্রত শুক্লদাস। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত এবং নমস্কার। গোটা বিশ্বের মানুষ এখন প্রচলিত যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলি থেকে পুনর্নবীকরণ শক্তির দিকে বেশি ঝুঁকছেন বা বেশি ব্যবহার করছেন। তো আমাদের দেশ কিভাবে কাজ করছে পুনর্নবীকরণ শক্তি ব্যবহারের জন্য? আজকে যেটা আপনি বলেছেন, এটা আজকে একটা প্রাসঙ্গিক বিষয়। এর আগে আমি একটু বলতে চাই, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের বিকাশের জন্য, মানব সভ্যতা বিকাশের জন্য শক্তির একান্ত প্রয়োজন। নিশ্চয়ই তাই। একটা মুহূর্ত আমরা শক্তি ছাড়া এখন চলতে পারি না। কিন্তু দেখা গেছে যে আমাদের পরিবেশ দূষণের ফলে এত পরিমাণ কার্বন ইমিশন হয়েছে, জলবায়ু পরিবর্তন হয়েছে। দেখা গেছে যে এই জলবায়ু পরিবর্তনের ফলে আজকে আমাদের যে বিনাশকারী যে প্রভাবগুলো, এগুলো আমাদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়ে। এটা থেকে উত্তরণের জন্য যেটা আপনি এখন বলেছেন, সোর্স এনার্জি তৈরি করার যে সোর্স, সেটা এখন ট্রানজিট করার, স্থানান্তর করার প্রয়োজন এসে গেছে। সেক্ষেত্রে বলা যায় রিনিউয়েবল এনার্জি সোর্স গুলো একমাত্র সোর্স যেগুলি দিয়ে আমরা এই সংকটের মোকাবিলা করতে পারি, অনেকটা উত্তরণের পথে যেতে পারি। ঠিক, আমাদের দেশ করছেও সেটা। হ্যাঁ, আমাদের দেশ শুধু করছে না, আমাদের দেশ বড় বড় টার্গেট নিয়েছে, অ্যাম্বিশিয়াস টার্গেটও নিয়েছে সেটা করার জন্য। সেটা আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রতি বছর বিশ্বে যে ইউনাইটেড ক্লাইমেট কনফারেন্সটা হয়, সেখানে COP26 যেটা 2021 হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পঞ্চ অমৃত 5টা বিষয় ঘোষণা করেছিলেন এই ক্লাইমেট চেঞ্জের বিনাশকারী প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য। কার কাছে? সারা বিশ্বের কাছে। সেখানে উনি বলেছেন যে আমরা 2030-এর মধ্যে রিনিউয়েবল সোর্স দিয়ে 500 গিগাওয়াট শক্তি উৎপন্ন করব এবং সেটা থেকে আমরা রিনিউয়েবল এনার্জি 50% কন্ট্রিবিউশন করব আমাদের টোটাল এনার্জি রিকোয়ারমেন্টের, এবং 2070 সালে আমরা নেট জিরো করব। সেটা মানে হচ্ছে এই 500 গিগাওয়াট দিয়ে 1 কোটি বিলিয়ন কার্বন ডাইঅক্সাইড আমরা রিডাকশন করতে পারব। সেটা 2070 সালে
কার্বন ইমিশনটা জিরো হয়ে যাবে। মানে টার্গেটটা রাখা হয়েছে 2070 সালের মধ্যে জিরো করার জন্য। হ্যাঁ, জিরো, মানে কার্বন ইমিশন হবে। সেক্ষেত্রে আমাদের পরিবেশ ঠিক আগের জায়গায় ফিরে আসবে। তো সেটা টার্গেট যেমন নিয়েছে তেমন অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেটা আপনি বললেন। আমাদের ভারত সরকার অনেকগুলো স্কিম এবং পলিসি ইন্ট্রোডিউস করেছে। এর মধ্যে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে পিএম কুসুম স্কিম। পিএম কুসুম স্কিমের পুরো নামটা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষক ঊর্জা উত্থান এবং সুরক্ষা মহা অভিযান। প্রধানমন্ত্রী যে কৃষকদের জন্য নানান প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এই পিএম কুসুম, যেটার সুফল কিন্তু গোটা দেশের মানুষ এবং রাজ্যের মানুষ বেশ সবাই পাচ্ছে। সেই বিষয়টা জানবো স্যার। সেটা হচ্ছে এরকম, আমাদের কৃষকরা অনেক জমি জলের অভাবে, সেখানে একটু বলি আমরা, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টির হচ্ছে, তো জলের অভাবে অনেক কৃষক তাদের জমিগুলো চাষ করতে পারে, অনেকে চাষাবাদের প্রতি তাদের অনিচ্ছা প্রকাশ হয়ে গেছে। তো সেখানে এই যে সৌরশক্তির সাহায্যে ওই সমস্ত এলাকাগুলিতে আমরা সোলার পাম্প স্থাপন করে জল সেচের ব্যবস্থা করতে পেরেছি এই পিএম কুসুম স্কিমের মাধ্যমে। সেটাতে গভর্নমেন্ট এই কৃষকদের অনেক ফ্যাসিলিটি দিয়েছে। যদি কেউ পাম্প স্থাপন করে সেখানে খুব যথেষ্ট ভর্তুকি রয়েছে। যেমন কেউ যদি একটা 2 HP পাম্প বসায়, সেখানে একটা 2 HP পাম্পের দাম পড়ে প্রায় 1,70,000, সেখানে কৃষকদের দিতে হয় মাত্র 15,000। সারা ভারতবর্ষে এই স্কিমটা চালু হয়েছে, কিন্তু আমাদের এই স্টেট একটা পায়োনিয়ার স্টেপ নিয়েছে, একটা অগ্রগামী ভূমিকাও নিয়েছে, সেটা অন্যান্য স্টেট গুলো কিন্তু করেনি। আমাদের রাজ্য সরকার যেটা নিয়েছে, দেখা গেছে যে অনেক কৃষকের কাছে জলের সোর্স নেই, শুধু পাম্প বসালে তো হবে না, সোর্স লাগবে। কিন্তু এই সোর্স ক্রিয়েট করতে প্রায় 1,20,000 টাকা এরকম লাগে। কিন্তু আমাদের কৃষকরা যারা আছে এরা স্মল ফার্মার, এদের কাছে অ্যাফোর্ড করা এটা সম্ভব না। তখন সরকার দেখেছে না এদেরকে আমাদের হেল্প করা উচিত, তখন এই ওয়াটার সোর্স ক্রিয়েট করার জন্য যারা এই পাম্প গুলো বসাবেন ওদেরকে 1,20,000 মতো অনুদান, সেটা কিন্তু অন্যান্য স্টেট এখনো সেটা চালু করেন, কিন্তু আমাদের রাজ্যে চালু হয়েছে। এটাতে আমরা দেখছি যে দিন দিন কৃষকরা খুব উৎসাহিত হচ্ছে। নিশ্চয়ই হবে, যারা আগে কৃষিকাজ করতো না ওরাও কৃষিকাজের জন্য খুব উৎসাহিত হয়ে এসেছে। ঠিক, কারণ জলের সমস্যার কারণে হয়তোবা অনেকেই একটা সময় কৃষিকাজ থেকে পিছিয়ে এসেছে, কিন্তু বর্তমানে এই জলের সুবিধাটা পাওয়াতে হয়তোবা এগিয়ে আসবে, স্বাবলম্বী হওয়ার পথে এগোবে। সত্যি ভালো উদ্যোগ। কিভাবে আবেদন করতে পারে কৃষকরা? এটা খুবই সহজ আবেদন। এটা আমাদের ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, আমি যে অর্গানাইজেশন থেকে বিলং করছি, এখানে আমাদের নির্দিষ্ট একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে। কৃষকরা ওই ফরম্যাটটা ফিল আপ করে ওর সঙ্গে ওনার আধার কার্ড, রেশন কার্ড এবং জমির একটা পর্চা দিতে হয়। কোথায় যোগাযোগটা কোথায় করবে? যোগাযোগ আমাদের ডিস্ট্রিক্ট জেলা অফিস আছে, আমাদের কুমারঘাটের জেলা অফিস, উদয়পুরের জেলা অফিস এবং ধলাইয়ের জেলা অফিস, তাছাড়া আমাদের যে হেডকোয়ার্টার আছে আগরতলাতে, এখানে সবাই যোগাযোগ করে এবং আমরা সেটা অনলাইনও করে দিয়েছি। যারা অনলাইন করতে ইচ্ছুক ওনারা অনলাইনে সেটা করতে পারেন। অনলাইনের ওয়েবসাইটটা বা treda.nic.in, treda.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু পিএম কুসুমের যে সুবিধা, পাম্পের যে সুবিধা, সেই সুবিধা পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন, যেটা আমাদের আজকের যিনি অতিথি শ্রী দেবব্রত শুক্লদাস তিনি কিন্তু তুলে ধরলেন। বা অফলাইনেও করতে পারেন, যদি কোনো কৃষক মনে করে যে আমি অফিসে এসে জমা দেবো, উনি অফিসে এসে জমা দিতে পারেন, এটাতে কোনো সমস্যা। এই তো বললেন পিএম কুসুমের বিষয়টা। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য পিএম ডিভাইন বলে একটা প্রকল্প রয়েছে, তো স্যার এই প্রকল্পটা সম্পর্কে জানতে চাই। সেটা খুব সুন্দর প্রজেক্ট, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে স্কিমটা। আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে যদিও বিদ্যুৎ সার্কুলার, কিন্তু কোনো এরিয়া আছে, কোনো হেবিটেশন আছে আমাদের হিলি টেরিয়ানের জন্য, সেখানে বিদ্যুৎ নেওয়াটা ব্যয়সাধ্য, অনেক খরচ হয়। তাছাড়া বিদ্যুৎ সেখানে পৌঁছলেও মনসুন সিজনে বৃষ্টিপাতের বা তুফান এগুলি যখন আসে, ঝড় বৃষ্টি, তখন পাওয়ারটা কিন্তু রিলায়েবল থাকে না। ওই সমস্ত এরিয়াগুলি প্রায় 274টা এরকম হেবিটেশন আমরা নিয়েছি, যেখানে আমরা সোলার প্ল্যান্ট স্থাপন করে ছোট্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা সোলার দিয়ে ইলেকট্রিসিটি আমরা প্রোভাইড করতে পারছি। এবং আমরা দেখা গেছে যে ওই সমস্ত এলাকাগুলিতে এখন আমরা বিদ্যুৎ দেওয়ার পর ওদের এডুকেশন, ওদের ইকোনমিক, এগুলি কিন্তু দিন দিন প্রগ্রেস হচ্ছে।
কারণ আমরা দেখেছি যে আগে যখন সন্ধ্যা হতো বাতির অভাবে হয়তো ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতো, কেরোসিন থাকলেও অনেক দূরে বা নেওয়াটা একটু ওদের কাছে কঠিন ছিল। তো এখন দেখছি যে ওরা দিন দিন এগুলো প্রগ্রেস করছে। এরকম 274টা ভিলেজকে আমরা একে বলে সোলার মাইক্রোগ্রিড প্রকল্প। এগুলি আমরা আমাদের সেই গ্রামে গঞ্জে হেবিটেশন গুলোতে আমরা কিভাবে আপনারা বিচার করছেন কিভাবে যে এই গ্রামগুলোতে দেওয়া দরকার বা এই গ্রামগুলির মানুষ তারা কি আবেদন করছেন তারপর দিচ্ছেন আপনারা? না, এটা আমরা আমাদের ডিএম জেলা শাসক অফিস থেকে পাচ্ছি, বিডিও অফিস থেকে পাচ্ছি, বা আমাদের যারা টিএসিসিএল ওনারা যেগুলি ব্যয়সাধ্য আমরা ওনাদের কাছ থেকে ভেটিং করিয়ে নিচ্ছি, যেগুলি আমরা করছি। কারণ ওনাদের কাছ থেকে আমরা এই লিস্ট গুলো নিচ্ছি। ওই গ্রামগুলো বাছাই করার পর আমরা টেন্ডারিং প্রসেস করে আমরা ভেন্ডার যারা এগুলি বসায় এগুলি আমরা সিলেক্ট করছি এবং তাদেরকে আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি 2-3 ভেন্ডারকে, যে আপনি ওখানে গিয়ে এগুলি সেট করবেন। পাড়ার মাঝখানে আমরা প্ল্যানটা বসিয়ে দিই, তারপর এটা আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউশন করে দিই। এখন দেখা গেছে আমরা প্রতিটা বাড়িতে 2-3টে করে লাইট, একটা করে পয়েন্ট দিয়ে দিই। তো এগুলি পাওয়ার পর এই যে একটা বিষয় মোবাইল চাই, এখন তো মোবাইল সবার কাছেই থাকে না, মোবাইলটা আমাদের সোশ্যাল মিডিয়ার খুব একটা সংযোগকারী। এরা কিন্তু এখন সোশ্যালের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, কারণ এরা এখন মোবাইল চার্জ করতে পারছে। তো মানে গোটা বিশ্বের খবর তারা এখন রাখতে পারছে, ডিউ টু দিস। কারণ ওরা মোবাইলটা ওদের ঘরেই চার্জ করতে পারে। ওই সমস্ত এরিয়াগুলি যেগুলিতে এখনো বিদ্যুতের একটু সমস্যা রয়ে গেছে, পৌঁছানোটা সম্ভব না, যেমন কিছু কিছু এরিয়া আছে, ওই সমস্ত এরিয়াগুলিতে আমরা। আরেকটা তো প্রকল্প রয়েছে পিএম সূর্য মুফত বিজলি যোজনা, যেটা 2000 খুব সম্ভবত 24-এর ফেব্রুয়ারি মাসে সূচনা হয়েছে। স্যার এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। এটা খুব সুন্দর প্রজেক্ট এবং এটা আমি মনে করি সবার জন্য খুব লাভদায়ক প্রজেক্ট। এটা প্রজেক্টটা হচ্ছে যে আমি যদি বলি যে আমার ঘর একটা পাওয়ার হাউস হতে পারে। আমরা জানি পাওয়ার হাউস অনেক দূরে থাকে, কিন্তু আমার ঘরটাকে আমি পাওয়ার হাউস বানাতে পারি। সেটাতে যে স্কিম দেওয়া আছে এটাতে 3টে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ফর রেসিডেন্সিয়াল সেক্টর, যেমন আমরা আমাদের বাড়ি ঘরে বসাতে পারি। আর একটা হচ্ছে এই যে গভর্নমেন্ট যত ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট বিল্ডিং অনেক রূপ আছে, ওগুলোতে আমরা বসাতে পারি। আরেকটা এখানে বলা আছে যে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা করে ভিলেজ আইডেন্টিফাই করতে হবে, যেখানে আমরা অল রিনিউয়েবল অ্যাপ্লাই করে সেই গ্রামটাকে রিনিউয়েবল দিয়ে চালাবো। পুরোটা গ্রাম। তো এই 3টে কম্পোনেন্ট আছে। তো যেটা রেসিডেন্সিয়াল সেক্টর আছে সেটা যদি ইমপ্লিমেন্টিং এজেন্সি আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, তবু আমি বলছি এখানে প্রতিটা বাড়িতে আমরা আমাদের ছাদে সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা বসাতে পারি। সেটা 1 কিলোওয়াট থেকে 3 কিলোওয়াট বা তারও বেশি বসাতে পারি। কিন্তু এই স্কিমে বলা আছে যে যারা 1 কিলোওয়াট পাওয়ার প্ল্যান্ট বসাবেন উনি সাবসিডি পাবেন 33,000 টাকা 1 কিলোওয়াট, যার মোট দাম প্রায় 70,000 টাকার মতো হয়। তো এই 33,000 টাকা আমি গভর্নমেন্ট থেকে পেয়ে যাব, বাকি টাকাটা আমাকে দিতে হবে। এখন বাকি যে টাকাটা আমাকে দিতে হবে এই টাকাটা যেমন 37,000 টাকার মতো, সেটা আমার কাছে এখন হয়তো ইমিডিয়েটলি নেই। সেখানে ব্যাংক লোনেরও সুবিধা রয়েছে এবং ব্যাংক ইএমআই হিসাবে আমি 6-7 বছরও দিতে পারি। তো সেটাতে এটা হচ্ছে সুবিধা। সুদ খুবই সফট সুদ, এক ব্যাংকের এক। তো এটাতে কি হয়, সোলার যেটা প্রডিউস করে এটা আমার বাড়িতে যে লোড গুলো আছে দিনের বেলা যাই চলে এগুলো ক্যাটার করবে প্রথম। যদি ধরুন আমি সোলার থেকে যে ইউনিটটা পেলাম এটা আমার বাড়িতে যে লোড গুলো চলছে এটা পুরোটা কভার করলো না, তখন আবার গ্রিড থেকে নেবে, শেয়ার করবে। এখন ধরুন আমার বাড়িতে যে লোড গুলো চলছে, আমার যে জেনারেশন হচ্ছে সোলারে, আমার লোড কম কিন্তু জেনারেশন বেশি, তখন এক্সেসটা কিন্তু আমি সেল করতে পারবো। মানে আমি দিতেও পারি আবার নিতেও হবে, আমি নিজে ব্যবহার করব এবং অন্যকেও দিতে পারবো। অন্যকে মানে আমি সেটা আমার টিএসসিএল থেকে বা আমাদের যে ডিসকম থেকে যেটা আনছি ওনাদেরকে আমি দিতে পারবো। দেওয়া নেওয়ার প্রশ্ন যখন আসে তখন একটা নেট আসবে, কত দিলাম কত নিলাম। তো এই যে নেটটা আমার মিটারটা হয়ে যাবে তখন পরিবর্তন হয়ে নেট মিটার। এই নেট কিন্তু আমি কাগজে কলমে করতে হবে না, এটা মিটারটাই হিসাব করে রেখে দেবে যে মাসের শেষে আমি কত দিলাম কত নিলাম। আচ্ছা, তো এটা করে দেখা গেছে যে আমার ইলেকট্রিসিটি বিল এমনও হতে পারে যে 0 হয়ে যেতে পারে মাসে, কখনো এক্সেসও হতে পারে, আমি এক্সেস দিয়ে দিলাম। আবার এমনও হতে পারে যে আমার এটা ইউজের উপর বা আমার হয়তো 60-70% ইলেকট্রিসিটি বিল কমে গেল, সবটাই আমার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। এই স্কিমটাতে বলা আছে যে আমরা
এরকম যদি পাওয়ার প্ল্যান্ট লাগাই তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল প্রায় অনেকটাই কমে যাবে। কিভাবে আবেদন করবে, কিভাবে জনগণ এটার জন্য? এটা আবেদন করার জন্য কোনো অফলাইনে করতে হবে না, এটার জন্য স্কিমে বলা আছে, একটা পোর্টাল দেওয়া আছে, এটা pmsuryaghar.gov.in, এটাতে গেলে একটা লিংক আসবে। এই লিংকে আপনি যখন ক্লিক করবেন তখনই আবেদনের ফর্মটা চলে আসবে। এই আবেদনের ফর্মে বেশি কিছু লাগে না, আপনার আইডেন্টিফিকেশন দিতে হবে, প্লাস এটাতে যে এলিজিবিলিটি, আপনি মাস্ট বি কনজিউমার অফ TSCCL মানে ডিসকমের কনজিউমার হতে হবে এবং এটা রেসিডেন্সিয়াল কনজিউমার হতে হবে। আর আপনার বাড়ির ছাদের একটা ফটো লাগবে এবং ইলেকট্রিসিটি বিলটা, ওই যে কনজিউমার আইডিটা, সেটা আপলোড করতে হবে। তারপরে আপনার এটা চলে যাবে, দিয়ে দিলেন সাবমিট, সেটা তখন চলে যাবে TSCCL। এটা ওনারা এটা এক্সামিন করবেন ঠিকঠাক আছে কিনা। ওনারা যখন এটাকে অ্যাপ্রুভ করে দেবেন তখন এটাতে ওই ভেন্ডারের নাম চলে আসবে। ভেন্ডার কে কে রেজিস্টার করেছে TSCCL, ওদের নাম আপনার মোবাইলে চলে আসবে। আপনি তখন ওদের থেকে সিলেক্ট করতে পারবেন, এটা মিউচুয়ালিও করতে পারবেন। আপনি ওদের সঙ্গে কথা বলতে পারেন বা নিজেদের মধ্যে কথা বলে যাকে ভালো লাগে ওকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যখন সিলেক্ট করে দিলেন একবার, তখন ওরা যাবে আপনার বাড়িতে গিয়ে সেটা বসে। দেবব্রত বাবু, আমাদের আলোচনার সময় একেবারে শেষ মুহূর্তে, সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আমি এটাই বলবো, এই যে সরকারি সুযোগ স্কিম গুলো আছে, এগুলো সুযোগ যাতে সবাই নেয়, সবাই যাতে এই সুযোগ নিয়ে যাতে লাভবান হয়। অনেক ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম যে কেন্দ্রীয় যে প্রকল্প, সেই যোজনার সুফল গোটা দেশের মানুষ তো পাচ্ছেনই, তার পাশাপাশি রাজ্যের মানুষ কিভাবে পাচ্ছেন কিংবা কিভাবে পেতে পারেন সেই সুবিধা, সেই সমস্ত বিস্তারিত আজ আমরা আলোচনা শুনছিলাম। আমাদের সঙ্গে ছিলেন জয়েন্ট ডিরেক্টর ট্রেডা শ্রী দেবব্রত শুক্লদাস। তিনি কিন্তু তুলে ধরলেন কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করে সুবিধা নিচ্ছেন তারা কতটা সুফল পেয়েছেন সে বিষয়টা তুলে ধরলেন। শ্রোতা বন্ধু, আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।